150 টাকা তার প্রতি লিটার, সে 50 টাকা গড়ে প্রতি লিটারে সে ভর্তুকি দিচ্ছে। এটা হয়তো আমার মনে হয় যে নতুন সরকার, নতুন গভর্নমেন্ট সে অজনপ্রিয় হতে চায় না, কিন্তু এটা কিন্তু আমাদের ইকোনমির উপর কিন্তু একটা বিশাল প্রভাব, এবং এটা কতদিন কন্টিনিউ করতে পারবে সেটা আসলে দেখার বিষয়। এই যুদ্ধ তো আর অনন্তকাল চলবে না, যে আমাদের এখন তো চাহিদা এবং যোগানের বিষয়টা ঠিক রাখতে হবে। সেই ক্ষেত্রে সরকার আফ্রিকার কিছু কান্ট্রি থেকে, ওই আমেরিকান কিছু দেশ থেকে আনার চেষ্টা করছে। বাংলাদেশে যে চাহিদা, বেশ যদি বলি পেট্রোল আর অকটেনের যে চাহিদা, বলা হয় যে পেট্রোল যেটা উৎপাদন হয়, বাংলাদেশ যে চাহিদা সেই পেট্রোলটা আমাদের উৎপাদন হয়, আবার অকটেনের যে চাহিদা সেই চাহিদাটা অর্ধেক দিয়ে আমরা চাহিদা পূরণ করতে, বাকি অর্ধেক আমদানি করতে হয়। তাহলে এই যদি শুধুমাত্র ডিজেলের উপরে আমাদের একটু আমদানি বেশি করতে হয়, সেক্ষেত্রে দেখা যায় এবার পেট্রোল পাম্পগুলোতে পেট্রোল অকটেনের জন্য চাহিদা বেশি। এটার কারণটা কি? আসলে আমাদের আমি তো আপনাকে শুরু থেকেই বলেছি যে আমাদের বছরে জ্বালানি তেলের চাহিদা 75 থেকে 80 লাখ মেট্রিক টন। এর মধ্যে আপনার এই যে পেট্রোল এবং অকটেনের নিয়ে যে মানুষের মধ্যে এত হাহাকার, পেট্রোল অকটেন সব মিলিয়ে বছরে আপনার লাগে 8 থেকে 9 লাখ মেট্রিক টন। হ্যাঁ, আপনি যদি আমরা যদি আরও প্রিভিয়াস ইয়ারগুলি দেখি, সেখানে 5-7 লাখ মেট্রিক টন পেট্রোল এবং অকটেন মিলে ডিমান্ড, আর বাকি পুরোটা কিন্তু ডিজেল। ডিজেল হচ্ছে আমাদের যে বড় বাসগুলি চলে, আমাদের কৃষকদের কাজে লাগে। হ্যাঁ, মানে আসলে আমাদের বছরে 40 থেকে 45 লাখ মেট্রিক টন ডিজেলেরই ডিমান্ড। এখন অকটেন পেট্রোল আসলে কারা ব্যবহার করে? এইটা আপনার মোটরসাইকেল, দামি গাড়িগুলি ব্যবহার করে। আর এই আমাদের যে অকটেন পেট্রোলের যে ডিমান্ড, সেটার মোর দ্যান 50% আসলে আমাদের যে আমরা নিজেরাই উৎপাদন করি। অকটেন পুরো পারি না। অকটেনের ব্যাপারে একটা ভুল ইনফরমেশন আছে, সবাই বলে যে অকটেনও আমরা উৎপাদন করি। পেট্রোলটা পুরো করি, কিন্তু অকটেনের একটা অংশ আমাদের আমদানি করতে হয়। অকটেনের আমাদের যে বছরে ধরেন আপনার 7 থেকে 8 লাখ মেট্রিক টন অকটেন বা পেট্রোল লাগে, এর মধ্যে 70% অকটেন পেট্রোল আমরা করি, 30% ইম্পোর্ট করি। এখন আসলে এই যে হাহাকারটা আসলে আমার মনে হয় যে যুদ্ধের শুরু থেকেই সরকার যখন প্রথমেই মানুষকে যে সাশ্রয়ী হতে বলল, তখন মানুষ প্যানিকড হয়ে গেল। মানুষ ভাবলো যে যেহেতু সরকার সাশ্রয়ী হতে বলছে, তার মানে হচ্ছে ক্রাইসিস দেখা দিবে, সময় কর্মঘণ্টা কমাচ্ছে, স্কুলে অনলাইনে ক্লাসের কথা বলছে। তখনই আসলে মানুষ প্যানিকড হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমাদের আপনার নিশ্চয়ই মনে আছে যে একবার লবণের ক্রাইসিস হবে বলা হয়েছিল। তখন যার হয়তো মাসে আধা কেজি অথবা 1 কেজি লবণ লাগে, সেও দেখেছি যে আধা মণ লবণ নিয়ে ঘরে রাখছে। আপনি কিন্তু এটা কিন্তু আমাদের ক্রিয়েটেড এই ক্রাইসিস, আমার প্যানিকটেড। আপনার যুদ্ধ শুরু থেকেই ইন্টারন্যাশনাল মিডিয়াগুলি আমি ফলো করছি, দেখলাম যে বিবিসিতে দেখাচ্ছে লন্ডনে সুপার শপে গিয়ে মানুষ, যার হয়তো আগে 5টা টমেটো লাগতো, সে একটা কিনছে। এটাই কিন্তু ইকোনমিক্সের নিয়ম, যে যখন যেটার ডিমান্ড, প্রাইস বেড়ে যায়, মানুষের ডিমান্ড কমে যায়। বাট আমাদের এখানে আপনি দেখবেন যে যেইটার মানে প্রাইস বাড়ে, সেটা বাজারেই থাকে না, সেটার উপর মানুষ সবচেয়ে বেশি মানে ঝুঁকি পড়ে যায়। কাঁচামরিচ আসলে মানুষের কত লাগে, আপনি যখন দেখবেন যে কাঁচামরিচের দাম বেশি প্রচার হচ্ছে, তখন মানুষ বেশি করে কাঁচামরিচ কিনতেছে। তো আসল হচ্ছে যে আসলে আমাদের পেট্রোল এবং অকটেনের তো মানে বছরে আমি আপনাকে বললাম যে 500 থেকে 7 লাখ মেট্রিক টনের সব মিলিয়ে এটা আমাদের হয়। এখন ওই প্যানিক বাইং, এটা বারবার কিন্তু গভর্নমেন্টও বলতেছে, এই প্যানিক বাইং এর কারণেই কিন্তু এরকম হচ্ছে। আমি আপনাকে একটু যোগ করি, যেমন আজকে এক কর্মকর্তার সঙ্গে কথা বলছিলাম, তাদের অ্যানালাইসিস এবং দু একটা গণমাধ্যমে আসছে যে আগে অনেকে উবার রাইডার যারা ছিল, এরকম অনেকেই আছে যে এখন তারা আসলে ওভার রাইড করছে না, তারা ঘুরে ফিরে খালি তেলই কিনছে। এবং অনেকে আছে যে সে হয়তো দীর্ঘ লাইন দিয়ে এই তেল কিনতে চায় না, সে আবার তেলটা নিয়ে আরেকজনের কাছে বিক্রি করছে, এতে হয়তো তার একটা প্রফিট হচ্ছে। আপনি তো এটা দেখেছেন যে আপনি শুরু থেকেই বলেছেন যে মানুষ পানির ট্যাঙ্কির মধ্যে বা এরকম হলে তো আসলে খুব মুশকিল। আমাদের আসলে মানুষকে সচেতন হতে হবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এই ক্রাইসিসটা কিন্তু এটা এমন না যে এটা এই গভর্নমেন্টের ফেইলর, এই ক্রাইসিসটা এমন না যে ক্রিয়েটেড, এটা ওয়ার্ল্ড ওয়াইড। শুরু থেকে যে আমাদের সহ আলোচক ভাই বলছিলেন যে পৃথিবীর অনেক দেশে কিন্তু আপনার মোর দেন 85 দেশে আপনার এনার্জি প্রাইস বাড়ছে, সরকার কিন্তু প্রাইস বাড়ায় নাই, বরং ভর্তুকি দিচ্ছে দৈনিক 167 কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। আপনার ভর্তুকি আপনার ডিজেলে প্রতিদিন 100 কোটি টাকার মতো সে দিচ্ছে। 155 টাকা তার প্রতি লিটার, সে 50 টাকা গড়ে প্রতি লিটারে সে ভর্তুকি দিচ্ছে। এটা হয়তো আমার মনে হয় যে নতুন সরকার,
নতুন গভর্নমেন্ট সে অজনপ্রিয় হতে চায় না, কিন্তু এটা কিন্তু আমাদের ইকোনমির উপর কিন্তু একটা বিশাল প্রভাব, এবং এটা কতদিন কন্টিনিউ করতে পারবে সেটা আসলে দেখার বিষয়। ধন্যবাদ। যদি বলি বা শাকিল ভাই, একটি কথা আপনি বলার চেষ্টা করেছেন যে এই যে যুদ্ধের কারণে বিভিন্ন দেশ তাদের তেলের দাম বাড়িয়েছে। বাংলাদেশ মোটামুটি 167 কোটি টাকা দৈনিক ভর্তুকিও দিচ্ছে, তেলের দামও বাড়ায় নেই, কিন্তু এটি কি বাংলাদেশ বেশি সাহস দেখিয়ে ফেলছে কিনা, প্রথম প্রশ্ন একটা। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আমরা তো বাংলাদেশ সরকার বলছে বিকল্প দেশ খুঁজছে, মানে যদি আবার এক সময় মধ্যপ্রাচ্য থেকে তেল আনার কথা বলা হচ্ছে, কিন্তু মধ্যপ্রাচ্য তেল আনলে হরমুজ প্রণালী হয়ে আসতে হয়। বিকল্প তেলের মধ্যে রাশিয়াও কি পড়ে কিনা, বা রাশিয়ার ক্রুড অয়েল আমাদের আমদানি করলে বা সে আমদানি করার পর সেই ক্রুড অয়েলটা পরিশোধন করার সক্ষমতা আমাদের কতটুকু? ধন্যবাদ। আসলে দেখুন যে আমাদের এই সিচুয়েশনে আমরা যখন দেখলাম যে হরমুজ যখন বন্ধ হয়ে গেল, আপনি সেই সিচুয়েশনের কথা চিন্তা করেন, তখন কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে ইরানের কাছে তারা চিঠি লিখলো যে আমাদের জন্য আমাদের মানবিক দিক বিবেচনায় আমাদেরকে তোমরা একটু সহায়তা করো। তখন কিন্তু ইরান, ভারত, বাংলাদেশ সহ 6টা দেশের জন্য এক ধরনের ফ্রি ইয়ে করে দিল আর কি, যে ওপেন করে দিল ডোরটা। তার মানে হচ্ছে যে আমাদের কিন্তু এখনো ধরেন আমাদের এলএনজির পোর্শন কোথা থেকে, আমাদের সেই কিন্তু কাতার থেকে আনতে হচ্ছে। তাহলে এর বাইরে ধরেন আমরা যদি লাতিন আমেরিকার দেশগুলোয় চলে যেতে পারি, সেখান থেকে কিন্তু আমাদের একটা সোর্সিং এর জায়গা আছে, কিংবা আমরা রাশিয়া থেকে, সেখানে খরচ বেশি পড়ে যাবে কিনা, হ্যাঁ সেই জায়গাটাই আপনার চিন্তা করতে হবে যে বিকল্প একটা জায়গায়। আরেকটা হচ্ছে যে এখন কিন্তু এর বাইরেও আরেকটা জায়গা আছে, যেমন আমাদের এখনকার হিসাব যদি আপনি চিন্তা করেন, আমার সহ আলোচক যেটা বলেছেন যে বাংলাদেশের মানে বিদ্যুৎ উৎপাদনের প্রায় 65% কিন্তু হচ্ছে আমদানি জ্বালানি, যেটা আমরা মানে আমদানি নির্ভর জ্বালানি। তা এর মধ্যে ধরেন তেল, কয়লা, এলএনজি আছে। তো এই যে ওয়ার্ল্ড ক্রাইসিসের এই সময়টায় আমরা কিন্তু ধরেন ইউরোপের কথা আপনি চিন্তা করেন, ইউরোপে কিন্তু 30% জ্বালানি খরচ বাড়াতে হয়েছে মানে এই সিচুয়েশনে। এবং দেখেন যখন ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধটা শুরু হলো, সেই সুযোগটাই কিন্তু রাশিয়াকে বাদ দিয়ে ইউরোপের দেশগুলো কিন্তু তারা কাতারমুখী হলো, মানে মধ্যপ্রাচ্যমুখী হলো। এবং মানে ইউরোপে কিন্তু এখনও যদি মধ্যপ্রাচ্য থেকে জ্বালানির চালান বন্ধ হয়ে যায়, গ্যাস চালান বন্ধ হয়ে যায়, তাদের কিন্তু বাতি নিভে যাবে, এরকম একটা সিচুয়েশন। তো তারা কিন্তু বিকল্প সোর্সিংটা করতে পেরেছে, তাহলে হোয়াই নট আমরা? তো এটা একটা বড় প্রশ্ন। জিডিপিও তো ভালো, অবশ্যই জিডিপি ভালো। এবং আমাদের দেখেন লাস্ট 2 ইয়ার্সের যদি আপনি চিন্তা করে দেখেন, আমাদের কিন্তু জিডিপির জায়গাটা খুবই মানে ভালো জায়গায় নেই, পজিটিভ জায়গায় নেই। এবং আমি জাস্ট লাস্ট ইয়েতে মনে হয় প্রায় 9-এর উপরে চলে গেছে। তাহলে এটা কিন্তু আমাদের জন্য একটা অশনি সংকেত। এর বাইরে আমার কাছে মনে হয়েছে যে আমরা এখন এই যুদ্ধের মধ্যে আরেকটা জায়গা ভাবার আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু রিনিউয়েবল এনার্জির কথা ভাবতে পারি। যেমন আমরা আমাদের বর্ডার ক্রস করে, যেটা নেপাল, ভুটান হয়ে, যেটা আমরা একটা পাইপলাইন থেকে শুরু হয়েছে গত বছর থেকে, যেটা শুরু হয়েছে, তো সেটাকে যদি আরও আমরা প্রসেস এনরিচ করতে পারি, হ্যাঁ সেই পাইপলাইন, এটাকে যদি আমরা আরও বাড়াতে পারি, সেটা আমাদের একটা রিনিউয়েবলের জায়গা, একটা ভালো জায়গা। সেক্ষেত্রে সরকার যে নাইজেরিয়া, মালয়েশিয়া, নরওয়ে, আলজেরিয়ার কথা বলছে, সেখান থেকে আসলে কেমন উৎসব? সেটা তো আসলে আপনি যখন কস্ট হিসেব করবেন, সেটা তো অবশ্যই নাইজেরিয়ার সাথে আমার মানে কমিউনিকেশনের জায়গা, সেটা তো অবশ্যই কস্ট এফেক্টিভ হবে না। তো সেটা আপনার মাথা চিন্তা করতে হবে। আমি যখন আমার নিকটতম প্রতিবেশীর কাছ থেকে স্বল্প মূল্যে স্বল্প সময়ে পাবো একটা সাপোর্ট, আমি দূরে কেন যাব? এটা একটা বড় জায়গা। আসবো আপনার কাছে আবার একটু কাকুন ভাইয়ের কাছে যাই। কাকুন ভাই, যেটা বিকল্প দেশের কথা বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, যেটা আমি বলেছিলাম নাইজেরিয়া, মালয়েশিয়া, নরওয়ে, আলজেরিয়া, আবার বলা হচ্ছে রাশিয়া থেকেও বা আনার কোনো সুযোগ আছে, যেহেতু আবার আমেরিকার একটা নিষেধাজ্ঞা সেখানে আছে, যদিও বাংলাদেশের পক্ষ থেকে চিঠি দিয়েছে, কিন্তু এই চিঠির জবাব তো আসেনি এখনো। সেই ক্ষেত্রে আসলে বিকল্প কি ব্যবস্থা যদি জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য? আমরা তো আসলে আমাদের যে মানে প্রিভিয়াস ইয়ারগুলিতে যে আমরা জ্বালানি তেল আনছি, আমাদের আসলে জ্বালানি তেল আমরা কোন কোন দেশ থেকে আনি? আমাদের মূলত মধ্যপ্রাচ্য, আরব আমিরাত, ইভেন কি সিঙ্গাপুর থেকে আমরা জ্বালানি তেল আমদানি করি। এখন বিকল্প উৎসের কথা কেন আসছে? বিকল্প উৎসের কথা এই কারণে আসছে যে যখন আপনার স্বাভাবিক প্রক্রিয়ায় এবং ইরান যুদ্ধের কারণে আমাদের যে মানে সবসময় যে সোর্সিং কান্ট্রিগুলি ছিল, সেখান থেকে যখন আমরা তেল আনতে পারছি না, তখন আসলে বিকল্প উৎসের বিষয়গুলি আসছে। তো সেই ক্ষেত্রে আমাদের সরকার আপনার বিশেষ করে আফ্রিকার বিভিন্ন কান্ট্রি থেকে তেল আমদানির একটা চিন্তা করেছিল। এখন এখানে আপনার একটা প্রশ্ন আসতে পারে যে দামের বিষয়গুলি, কিন্তু যুদ্ধকালীন সময়ে কিন্তু সরকারের হচ্ছে দামের চেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল আপনার যোগান
চাহিদা এবং যোগানের সরবরাহ নিশ্চিত করার বিষয়টা। আপনার যুদ্ধের আগে ধরেন 28শে ফেব্রুয়ারিতে আসলে যুদ্ধটা শুরু হলো। 28শে ফেব্রুয়ারির আগে আমরা ধরেন যেই এলএনজি কিনেছি $9, সেইটা আপনি এই যে যুদ্ধের কারণে শেষ পর্যন্ত গভর্নমেন্ট এগুলি কিনতে হয়েছে $28। আপনি যদি কার্গোর হিসাবে আমি আপনাকে বলি, ধরেন এক কার্গো এলএনজি ধরেন 3000 MMCFT গ্যাস আমাদের মানে প্রতিদিনের ডিমান্ড, মানে একদিনের ডিমান্ড, সেটা যদি আমাদের কিনতে হয়েছে 500 কোটি টাকা দিয়ে, তাহলে এই যুদ্ধের পরে সেইটা আমাদের কিনতে হয়েছে 900 থেকে 1200 কোটি টাকা পর্যন্ত দিয়ে। তো এখন বিকল্প উৎসটা কিন্তু আসছে, যেহেতু আমরা এটা এটা আপনার মানে খণ্ডকালীন চিন্তা হিসাবে যে এই যুদ্ধ তো আর অনন্তকাল চলবে না, যে আমাদের এখন তো চাহিদা এবং যোগানের বিষয়টা ঠিক রাখতে হবে। সেই ক্ষেত্রে সরকার আফ্রিকার কিছু কান্ট্রি থেকে, ওই আমেরিকান কিছু দেশ থেকে আনার চেষ্টা করছে, এবং সরকার কিন্তু আপনার তার যত বিকল্প উৎস হতে চেষ্টা করেছে, শেষ পর্যন্ত আপনি জানেন আমেরিকান অ্যাম্বাসেডরের সঙ্গে আলাপ করেছে, ইন্ডিয়ান অ্যাম্বাসেডরের সঙ্গে তারা ডেকে আলাপ করেছে, ইরানের অ্যাম্বাসেডরও এসেছিল, তার সঙ্গে আলাপ করেছে, রাশিয়ান অ্যাম্বাসেডরের সঙ্গে আলাপ করেছে। সরকার চেষ্টা করেছে যত জায়গা থেকে যে কোনো বিকল্প উৎস থেকে চাহিদা এবং যোগানের যাতে প্রবলেম না হয়। এবং এই পর্যন্ত কিন্তু আসলে সরকার এই যুদ্ধ যে প্রায় 1 মাস 1.5 মাস হতে চললো, আসলে কিন্তু আমাদের এখানে খুব বড় কোনো জ্বালানি ক্রাইসিস হয় নাই, যেটা অনেক পৃথিবীর অনেক দেশই হয়েছে। অনেক দেশে আপনার অফিস টাইম, স্কুল বন্ধ করে দিয়েছে, যত ধরনের ইনিশিয়েটিভ নেওয়া যায় নিয়েছে, কিন্তু আমাদের কিন্তু সেটা হয় নাই। আর রাশিয়ান তেলের ব্যাপারে আপনি যে আলাপটা করলেন, এটা আসলে আপনার খেয়াল মনে আছে কিনা, যখন কোভিডকালীন সময় যখন ক্রাইসিস হলো, তখনও সরকার রাশিয়া থেকে তেল আমদানি করতে চেয়েছে, কিন্তু আসলে রাশিয়ান যে ক্রুড অপরিশোধিত জ্বালানি তেল, সেটা রিফাইন করার মতো রিফাইনারি আমাদের নাই। ওখান থেকে কিছু তেল এনে সরকার ট্রাই করেছিল বিগত সময়, যে রাশিয়ান তেল এনে আমাদের এখানে রিফাইন হবে কিনা। এখন রাশিয়া থেকে আপনার তেল কিনতে হলে অবশ্যই পরিশোধিত জ্বালানি তেল কিনতে হবে, এবং সেটার প্রাইস মানে অপরিশোধিত থেকে বেশি। তা আমাদের আসলে এখন আর রিফাইন করার নাই। আর সর্বশেষ আপডেট হচ্ছে যে এটা তো একটা স্যাংশনের ইস্যু থাকে, রাশিয়ান থেকে তেল, মার্কিন স্যাংশনের। আমাদের সরকার এই কারণেই আপনার আমেরিকার সঙ্গে আলোচনা করেছে, বা তাদের পারমিশন যে তারা যেটা ইন্ডিয়াকে দিয়েছে। কিন্তু আসলে সর্বশেষ আপনার জ্বালানি মন্ত্রণালয়ের যে মুখপাত্র, যে সবসময় আমাদের সঙ্গে কথা বলে, আমরা তাকে কিছুদিন আগে সেই প্রশ্নটাও করেছিলাম, সে বলেছে যে না, আসলে ওই চিঠির জবাব আসেনি। এখন আপনার রাশিয়ান থেকে তো আসলে তেল সেখানে সরকার তো বলছে 6 লাখ টন ডিজেল কিনতে চায় রাশিয়া থেকে, কিন্তু রাশিয়ার যে ক্রুড অয়েল, সেই ক্রুড অয়েল হচ্ছে অনেক ভারী, মধ্যপ্রাচ্যের ক্রুড অয়েল হচ্ছে অনেক হালকা, যেটা আমরা আমাদের দেশে স্ট্যান্ড রিফাইনারির মাধ্যমে পরিশোধন করতে পারি। তাহলে আমরা রাশিয়া থেকে যে ক্রুড অয়েলগুলো আনার চেষ্টা করছি, সেই ক্রুড অয়েল আমরা রিফাইন করার জন্য আমাদের সক্ষমতা কি আছে? না, আমাদের সক্ষমতা নাই। তাহলে আমরা কিভাবে রাশিয়া থেকে 6 লাখ টন ডিজেল আনবো? না, কিন্তু রাশিয়া থেকে সরকার ক্রুড অয়েল আনবে না পরিশোধিত তেল আনবে, সেটা কিন্তু বলে নাই। সরকার মানে চেষ্টা করেছে যে রাশিয়ান থেকে তেল আনতে হলে অবশ্যই আপনাকে পরিশোধিত তেল আনতে হবে, কারণ আমি আপনাকে এর আগেই বললাম, কারণ এটা কোভিডকালীন সময় সরকার চেষ্টা করেছিল রাশিয়ান ভারী তেল আমাদের রিফাইনারিতে, আমাদের তো একটাই রিফাইনারি, সেখানে রিফাইন হয় না। কিন্তু আপনাকে সর্বশেষ একটা ইনফরমেশন দেওয়া যায়, যেটা আজকের লেটেস্ট ইনফরমেশন, সেটা হচ্ছে সৌদি আরব থেকে আমাদের স্ট্যান্ড রিফাইনারিতে রিফাইন করার জন্য 1 লাখ মেট্রিক টন ক্রুড অয়েল কেনা হয়েছিল, যেটা যুদ্ধের কারণে দীর্ঘ সময় আটকে ছিল। এই সিজফায়ার হওয়ার পরপরই সেই জাহাজ নর্ডিক্স আপনার যেই জাহাজ আমাদের এখানে আসার কথা ছিল, সেটা মুভ করছে। জ্বালানি মন্ত্রণালয়ের যেই মুখপাত্র, সে আমাদের আজকে জানিয়েছে যে যদি বড় ধরনের কোনো আর ঝামেলা না হয়, হরমুজ পার হতে আর 2-1 দিন লাগবে। সেটা এই মাসের 20-22 তারিখের মধ্যে 1 লাখ মেট্রিক টন ক্রুড চলে আসবে। তখন আমাদের রিফাইনারি নিয়ে যে প্রশ্ন আছে, যে সেটা ক্রুড অয়েলের কারণে কিছুটা স্লো গতিতে চলছে, কিছু মানে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এই তেল চলে আসলে আমাদের রিফাইনারি থেকে যে পরিমাণ তেল আমরা পেতাম, সেটা পাওয়া শুরু হবে। ধন্যবাদ।